যে জিনিসটা আমি বলবো যে ব্যাংকিং খাতে কোনো ধরনের মেলডাউন হবে না। উই হ্যাভ স্টেবিলাইজড ইট। হ্যাঁ, কয়েকটা ব্যাংকে এখনো গ্রাহকদের টাকা দিতে পারছে না, সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি কিছু কিছু লিকুইডিটি দিয়ে কীভাবে এটাকে ম্যানেজ করা। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের ম্যাক্রো স্টেবিলিটিকে কম্প্রোমাইজ করে না করে আমরা কিন্তু ব্যাংকিং খাতকে উদ্ধার করার চেষ্টা করছি। আমরা কিন্তু টাকা ছাপাচ্ছি না। এখন পর্যন্ত গত 3 মাসে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাপিয়ে কোনো কিছু দেওয়া হয়নি এবং হবে না। আমাদের পক্ষ থেকে এটা হচ্ছে ফুল সাপোর্ট এবং পুরোপুরিভাবে আমরা এটাকে সাপোর্ট দেব, যাতে আমাদের প্রত্যেকটা ডিপোজিটর আশ্বস্ত হন এবং তারা ফুললি প্রোটেক্টেড থাকবেন, এই নিশ্চয়তা আমরা দিচ্ছি। এই কনটেক্সটে আমরা ইনিশিয়ালি ইতিমধ্যেই 22,000 কোটি টাকার উপর আমরা দিয়েছি এবং আমরা মনে করি যে এটাই যথেষ্ট হবে, প্রয়োজনে আরও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদেরকে এই ব্যাংকিং খাতের এই যে একটা চলমান একটা এক ধরনের অস্থিরতা, সেই অস্থিরতাটা আমরা থেকে বেরিয়ে আসতে চাই। আমরা সামনের দিকে আগাতে চাই, যে কারণেই অস্থিরতা সৃষ্টি হোক না কেন আমরা সেটাকে পুরোপুরিভাবে ট্যাকল করব। সময় লাগবে কিন্তু করব। কিন্তু ডিপোজিটরকে আমরা আশ্বস্ত করতে চাই যে তাদের টাকা আপনারা যে ব্যাংকেই রেখে থাকেন সেখানেই সেটা নিরাপদ থাকবে, কোনো কারণেই এখানে আপনাদের কোনো অসুবিধা হবে না। এবং আমরা আশা করব যে তারল্য সাপোর্ট দেওয়া হয়েছে তাতে ইতিমধ্যেই কিছু পজিটিভ ইম্প্যাক্ট হয়তো আপনারা শুনে থাকবেন গ্রাহকদের কাছ থেকে। আপনারা হয়তো ইতিমধ্যেই কোনো ব্যাংকে যেয়েও থাকতে পারেন, যদি নাও যান রবিবারে যাবেন, যে দেখবেন যে ব্যাংকের ব্রাঞ্চগুলোতে কি। এবং আমি আশা করব যে প্রত্যেকটা ব্রাঞ্চেই আপনারা দেখবেন যে মানুষ তাদের টাকা নিয়ে যেটা চাচ্ছেন সেটা নিয়ে যেতে পারছেন। এই সাথে আমি আবার এটাও বলবো যে দেশের বা পৃথিবীর কোনো দেশেই ব্যাংকিং খাত টিকে থাকবে না যদি সব গ্রাহক এক হাতে টাকা তুলতে যায়। কোনো ব্যাংকের পক্ষেই কোনো দেশেই এটা টিকে থাকা সম্ভব না। কাজে আমি গ্রাহকদের বলবো, আপনাদের টাকা নিরাপদ জায়গায় আছে, নিশ্চিন্তে থাকুন। এটা নিয়ে মাথা ব্যথা আমাদের, আমরা এটাকে সলভ করব, আপনারা নিশ্চিন্তে থাকুন। যা করার দরকার আমরা করব। আপনাদের অযথা টাকা তুলতে হবে না, যেটুকু প্রয়োজন সেটুকুই তুলবেন। এই মেসেজটা আপনাদের মাধ্যমে আমরা দিতে চাই। যেটুকু প্রয়োজন সেটুকুই যেন গ্রাহকরা তুলেন, তার অতিরিক্ত নয়। কারণ সবাই যায় যদি হুমড়ি খাই আমরা, তাহলে কোনো দেশেই কোনো ব্যাংকিং খাত কোনোদিনও টিকে থাকবে না। কাজে সেইখান থেকে আমাদের নিবৃত্ত থাকতে হবে অ্যাজ এ ডিপোজিটর। কিন্তু অ্যাসিওরেন্সটা হচ্ছে যে আমরা প্রত্যেকেই যারাই আমানত রেখেছি সেই আমানতের মর্যাদা আমরা দেব, আমরা সেখান থেকে পিছিয়ে যাব না। তো আপনারা আমাদের এখানে সব যারা ব্যাংকের যাদেরকে আমরা বিশেষভাবে সহায়তা দিয়েছি গত কয়েকদিন ধরে, ওনাদের চেয়ারম্যান সাহেবরা আছেন এখানে, ওনাদের সাথে আপনারাও প্রশ্ন করতে পারেন, আমাকেও প্রশ্ন করতে পারেন, আমাকে বলতে পারেন, যা ইচ্ছা আপনাদের জিজ্ঞেস করার ইচ্ছা সেটা আপনারা এক্সপ্রেস করেন। কিন্তু আমরা আবারও বলবো, আরেকটা জিনিস আমি একটু বলে রাখতে চাই যে আমি একটা কথা বলেছিলাম যে টাকা ছাপাবো না, সেখান থেকে আমি সাময়িকভাবে সরে আসছি, কিন্তু পুরোপুরিভাবে নয়। আমরা এই টাকাটা আবার তুলে ফেলবো আমাদের বন্ড ইস্যু করার মাধ্যমে। আপনাদের কিছু পত্রপত্রিকায় উঠেছে যে বাংলাদেশ ব্যাংক বন্ড ছাড়ছে কেন। বন্ড ছাড়ার মূল কারণ হচ্ছে আমরা এক হাতে লিকুইডিটি সাপোর্ট দেব, আরেক হাতে লিকুইডিটি উইথড্র করবো। আমাদের বাজারের যে তারল্য সেটাকে কিন্তু আমরা, যেটাকে আমরা বলি যে টাইট মনিটারি পলিসি, সেইটাই রাখবো। এখানে আমরা ইজি মনিটারি পলিসি দিকে যাচ্ছি না। কাজে আমরা এক হাতে দেব, এই ব্যাংকের টাকা যদি এই ব্যাংকে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই। এই ব্যাংকের টাকা যদি অন্য ব্যাংকে যায় তাহলে আমরা লিকুইডিটি, আমরা বন্ড ইস্যু করে সেই টাকাটা তুলে নিয়ে আসবো, যাতে সামগ্রিকভাবে অর্থনৈতিক ভারসাম্যটা থাকে, লিকুইডিটিটা ঠিক থাকে, আমাদের যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ রাখার জন্য যে আমাদের যে প্রচেষ্টা, সেটা থেকে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি না।
কাজেই এটা কিন্তু টাকা ছাপানো বলবো, আবার এট দ্য সেম টাইম টাকাটাকে আমি কিন্তু নিয়েও আসবো। আমার মনিটরি পলিসি কিন্তু পুরোপুরিভাবে নিউট্রাল থাকবে, অর্থাৎ আগের মতোই টাইট থাকবে। ইট ইজ নট মানে সহজীকরণ হচ্ছে না এটার মাধ্যমে, এটাকে আমরা নিউট্রালাইজ করে ফেলবো আগামী কয়েক সপ্তাহের মধ্যে। এই টাকাটা আবার আমরা অন্য খান থেকে তুলে ফেলবো, কিন্তু এই গ্রাহকদের কোনো অসুবিধা হবে না, বাজারকেও আমরা অস্থিতিশীল করবো না, আমরা সুন্দরভাবে এটাকে ম্যানেজ করার চেষ্টা করবো এবং করবো ইনশাল্লাহ। এখন আপনাদের প্রশ্ন থাকবে। যে টাকার কথা বললেন, আজকে পর্যন্ত আপনি কত টাকা ছাপিয়ে দিয়েছেন, কয়টি ব্যাংকে দিয়েছেন? 22,000 কোটি টাকা বললেন, 22,000 কোটি টাকা কি নতুন টাকা ছাপিয়ে মানে বাংলাদেশ ব্যাংক থেকে কি 22,000 কোটি টাকা ব্যাংকগুলোকে না, দিয়েছেন? এইভাবে তো আর ছাপিয়ে তো আর টাকা দেওয়া হয় না। আমরা লাইন অফ ক্রেডিট দিয়ে দিয়েছি, তারা সেখান থেকে টাকা তুলবেন, যত লাগে আমাদের টাকশাল থেকে সেটা সেইভাবে আমরা সরবরাহ করব। সেটা চেকের মাধ্যমে হতে পারে, সেটা ক্যাশের মাধ্যমে হতে পারে, সবই তো আর ফিজিক্যাল মানি তো আর ওইভাবে ক্রিয়েট হয় না, কিন্তু টাকা তো ক্রিয়েট হবেই। কত টাকা? 22,000 কোটি টাকা স্যার? আমরা 22,500 মনে হয়, 22,500 6টা ব্যাংকে, কয় ব্যাংক স্যার? 6টা ব্যাংকে। হ্যালো, জি, আমার নাম যেমন ভালো, আমি আছি বিজনেস স্ট্যান্ডার্ডে। স্যার, আমি জাস্ট একটু বুঝতে চাই, সেটা হলো আপনি যে পদ্ধতিতে এখন যাচ্ছেন, সেই পদ্ধতিটি আগের সরকারের সময়ে যেভাবে দেওয়া হয়েছিল সেখান থেকে আপনার প্রসেসের তফাৎ কি? হ্যাঁ, এমন কি কোনো বিগ ডিফারেন্স আছে? যেটা অবশ্যই 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 আছে, আমি জবাবটা দিয়ে নিই। এটা হলো একটি। আচ্ছা, এটাই শুনে নেন। অবশ্যই আছে, ফান্ডামেন্টালি ইজ ডিফারেন্ট। ফার্স্ট অফ অল, ম্যানেজমেন্ট বোর্ড চেঞ্জ হয়েছে, টাকা চুরি বন্ধ হয়েছে, দ্যাটস দ্য নাম্বার ওয়ান থিং। এখান থেকে যে ফান্ড ডাইভার্সনটা হয়েছে, যে লক্ষ লক্ষ কোটি টাকার ডাইভার্সন হয়েছে, সেটা তো আর হবে না। দ্যাটস দ্য বিগেস্ট চেঞ্জ। সেকেন্ড চেঞ্জ হচ্ছে আমরা সবাই অ্যাকাউন্টেবল। এখানে প্রত্যেকটা ব্যাংকে মনিটরিং হচ্ছে, প্রত্যেকটা ব্যাংকের পারফরমেন্স ইন্ডিকেটরকে মনিটর করা হচ্ছে, ইমপ্রুভ করতে হবে, সিচুয়েশন চেঞ্জ করতে হবে। আগে যেটা ছিল যে মানে অনেকটা বাবার কাছে ললিপপ চাওয়ার মতো, চাচ্ছে দিচ্ছি, কিন্তু কোনো অ্যাকাউন্টেবিলিটি তো ছিল না, কোনো উন্নতি কি হয়েছিল? ইসলামী ব্যাংকে যে হাজার হাজার কোটি টাকা, ইসলামী ব্যাংকেই তো 30,000 কোটি টাকার মতো দেওয়া হয়েছিল, কি লাভ হয়েছে? টাকাটা তো চলে গেছে হয়তো সিঙ্গাপুরে। তো সেই জিনিসটা তো হবে না। দ্যাটস দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স এখানে, গভর্নেন্স। ওকে, সেকেন্ড প্রশ্নটা, আপনি বোর্ড রিফর্ম করেছেন যে প্রবলেম ব্যাংকগুলো, তা আমরা মোস্টলি দেখতে পাই কিন্তু পুরনো মালিকরা এখানে ফেরত এসেছেন। তো সেই মালিকদের কি কোনো দায়বদ্ধতা আছে কিনা রিক্যাপিটালাইজড করার? শুধু আপনি টাকা ছাপিয়ে দিবেন, তাদেরকে লিকুইডিটি সাপোর্ট দিবেন, কিন্তু তারা তো আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে যখন ব্যাংকটা স্টেবল হবে, এটা প্রফিট তো তাদের পকেটেই যাবে। তো তাদের রেসপন্সিবিলিটিটা কি? এখানে দুটো জিনিস, এ টাকা তো বিনা পয়সায় নেয়, এটাও ইন্টারেস্ট আছে, সে টাকাও শোধ করতে হবে, সরকারের টাকা সরকারকে ফেরত দিতেও হবে। ইটস নট এ ফ্রি মানি, এটা মনে রাখবেন। 2 নম্বর হলো, অবশ্যই কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে, যেমন ইসলামী ব্যাংকের ক্ষেত্রে, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সাহেব যখন ছিলেন, উনি বলেছিলেন গত বয়সে যে ওনারা তাদের শেয়ারগুলোকে নতুন মালিকানায় বিক্রি করবেন এবং সেখান থেকে টাকা উদ্ধার করবেন। তো সেই টাকা তো আছেই। অবশ্যই যারা যেসব মানে অন্তর্বর্তীকালীন মালিকানা নিয়ে যারা ব্যাংক লুটতরাজ করেছেন, তাদের শেয়ারগুলো কি তারা ফেরত পাবেন? না, অবশ্যই না। সেই শেয়ারগুলো কোথায় যাবে? সেই শেয়ারগুলো তো আমরা অন্য মালিকানায় হস্তান্তর করবো, সেটা দেশি হোক বা বিদেশি উদ্যোক্তা হোক। নতুন ইনভেস্টর আসবে, তারা সেখানে বিনিয়োগ করবে, নতুনভাবে তারা ব্যাংকগুলোকে পরিচালনা করবে। তো ইসলামী ব্যাংকের ধরেন হয়তো 80% শেয়ার হয়তো আপ ফর সেল, এটা পরে তো বিক্রি করতেই হবে। এখন তো সরকার সেটাকে আটকিয়ে রেখেছে, এটা তো বিক্রি করতে হবে। বিক্রি করার টাকা তো সরকার নিবে না, সরকার ব্যাংকেই ফেরত দেবে এবং ব্যাংক সেই টাকা দিয়ে আমানতকারীদের স্বার্থ রক্ষা করবে, বিনিয়োগ করবে। তো এটাই তো প্রচেষ্টা। স্যার, আমি জয়নাল আবেদিন খান, আমি আজকের পত্রিকায় কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে স্যার, গতকালকে বাংলাদেশ ব্যাংক ঋণ শিডিউলের ইস্যুতে একটা সার্কুলার দিয়েছে। এর আগেও 2000 নতুন আব্দুল রব সাহেব যখন আসছিলেন তখন উনি একটা দিয়েছিলেন, তখনও বলা হয়েছিল, আমরা দেখেছি যে ওই সময় যে ঋণগুলো কিভাবে পাচার করা হয় বিভিন্ন যে সার্কুলারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের চোখের সামনে হয়েছে এবং নীতির মধ্য দিয়েই করেছে তারা। এই ক্ষেত্রে এখন যে গতকালকে যেটা দেওয়া হয়েছে, ওই ঋণ রিকভারির ক্ষেত্রে আপনি কি আবার একই রকম যদি একাধিক টাইপ দেওয়া হলো, আগেরটা রিকভারির বিষয়ে কোনো পদক্ষেপ নাই? আপনার আশপাশে যারা আছে তাদের বিষয়ে বাংলাদেশ ব্যাংকও বিভিন্ন ধরনের
বিক্ষোভ হয়েছে। তো অনেকেই সহযোগিতাও করতেছে না, এবং দূর থেকে কাছ থেকে আপনি যেভাবে পাচ্ছেন, আমরা রিকভারি কিন্তু কোনো চিত্র আপনি এখনো মানে নাই, আজ সামনে আসবেও বলে মনে হয় না। আপনি কি যদি এইভাবে অসহযোগিতা পান, যে এখনো যদি রিকভারি কাজ ইন্সপেকশনের কাজগুলো ঠিক মতো না হয়, তাহলে কি এই অবস্থা অচল অবস্থা দূর হবে বলে আপনি মনে করেন কিনা? থ্যাংক ইউ। দেখুন, প্রথমত আমি বলবো যে আমরা বাংলাদেশ ব্যাংক ইটসেলফকে রিফর্ম করার জন্য ইনিশিয়েটিভ নিচ্ছি। যেগুলো আপনারা দেখছেন সেগুলো হচ্ছে রেগুলেটরি চেঞ্জেস, যেটার মাধ্যমে ব্যাংক খাতকে আস্তে আস্তে সুসংগত করা। এখানে যে জিনিসটা আগে কি হয়েছে আর সেটার দায়ভার তো আমি নিব না, সেটা এক্সপ্লেন করতে আমি যাব না। আমি যেটা বলবো, আমরা যেটা বলছি, আমরা সেটা উই মিন দ্যাট। আমরা যখন বলছি যে এটা 90 দিনের মধ্যে ডিফল্ট হবে, 90 দিনের মধ্যেই হবে। আমার কোনো ইচ্ছা নাই নন পারফর্মিং লোনকে কমিয়ে রাখার। আমি জানি নন পারফর্মিং লোন 9 থেকে বেড়ে এখন 12.5 হয়েছে। এটা কোথায় যাবে? হয়তো 25-এ যাবে। আমার কিছু করার নাই সেখানে। যেটা আসল চিত্র আমরা সেখানেই নিয়ে যাব। তারপরে আমরা দেখব যে এখান থেকে আমরা কতখানি নিচে নামতে পারি, কত খারাপের নিয়ে আমরা গিয়েছিলাম, সেই চিত্রটা তখনই আসবে যখন আমরা পুরোপুরিভাবে এটাকে ফুল অ্যাকাউন্টিং করতে পারবো। এখনো তো সব চিত্রটা আসে নাই। আমরা আরো 6 মাস পরে ওই চূড়ায় যেতে পারবো, মানে আমাদের বিপদের মানে কতখানি খারাপের চূড়া সেখানে যাব। তারপরে আমরা সেখান থেকে কিভাবে নামতে পারবো সেই চেষ্টাটা আপনারা হয়তো দেখবেন, ক্রমান্বয়ে। কাজেই এখনো পর্যন্ত ইন্ডিকেটরস, আমি আগেই বলে রাখি, ইন্ডিকেটরস দেখাবে যে বাংলাদেশের ব্যাংকিং খাতের চিত্র খারাপ হচ্ছে, কিন্তু এটা কিন্তু খারাপ হওয়ার লক্ষণ নয়। এটা খারাপ আগেই হয়েছিল, আমরা সেটাকে ফর্মালাইজ করে নিচ্ছি আইনগতভাবে এবং অ্যাকাউন্টিং এর মাধ্যমে, কারেকশনের মাধ্যমে আমরা এটাকে সঠিক জায়গায় নিয়ে চিত্রটা আপনাদেরকে দিচ্ছি। কাজেই এখানে তো আমাদের উদ্দেশ্য ঢেকে রাখা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে সঠিক চিত্রটা দিয়ে সেখান থেকে কিভাবে আমরা উন্নতি করতে পারি, এটা থেকে নেমে আসতে পারি ধাপে ধাপে, সেটাকে আমরা যাওয়ার চেষ্টা করব। তখন আমরা সেটাকে মেজারেবল ইমপ্রুভমেন্টের দিকে আমরা যাব। আমরা বাংলাদেশ ব্যাংকে ডিপার্টমেন্টে করতেছি এনফোর্সমেন্টের উপর। রেগুলেশন যখনই দেওয়া হবে সেটা এনফোর্স করার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। আগে যেটা হয়েছে সেটা হলো যে রেগুলেশনগুলো এনফোর্সড হয়নি, ইন্সপেকশনগুলো এনফোর্সড হয়নি। এনফোর্সমেন্ট যদি না থাকে তাহলে কোনোদিনও ব্যাংকিং খাত সবল সুস্থভাবে থাকবে না। কাজেই এইখানে আমাদেরকে বাংলাদেশ ব্যাংকেই এই প্রচেষ্টাটা নিতে হবে এবং আমরা পারবো ইনশাআল্লাহ। স্যার, আমি আহমেদ তোফায়েল দৈনিক ইত্তেফাকে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে, স্যার, আমি কয়েকজন এমপির সাথে যখন কথা বললাম যে আপনারা যেভাবে টাকাগুলো ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো, সেটা আমরা বলবো। আমরা তার যে ধরনের উনি কাজ করেছেন সেটার আমরা আইনগতভাবে সেটাকে আমরা অ্যাপ্রোচ করছি। আমরা তথ্য সংগ্রহ করছি সবগুলো ব্যাংক থেকে, আমরা এটাকে নিচ্ছি। আমরা আমাদের অ্যাটর্নি জেনারেলের অফিসের সাথে বসে আমরা এই কেসগুলোকে আমরা তৈরি করব। আমরা অলরেডি অ্যাসেট রিকভারি টাস্ক ফোর্স করেছি, তার আন্ডারে আমরা জয়েন্ট ইনভেস্টিগেশন টিম করছি। আমরা অ্যাসেট কোয়ালিটি রিভিউ করতে যাচ্ছি আগামী মাস থেকে। তো এগুলো সবই পার্ট অফ দ্য প্রসেস। আমরা খুব সিস্টেমেটিক্যালি আগাচ্ছি। আমরা উনার বক্তব্যের জবাবে আমার কিছু বলার নাই, উনি যা ইচ্ছে বলতে পারেন, কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশের ব্যাংকিং খাতকে এই অবস্থায় নিয়ে আসার একটা অন্যতম ব্যক্তি হচ্ছেন উনি। কাজেই এটাকে নিয়ে আর আমি কোনো কথা বলবো না। আমি বলছিলাম রেজিস্টার থেকে। স্যার, আপনি বলেছেন যে 4টি ব্যাংকে 22,000 কোটি টাকা দেওয়া হয়েছে। 6টি ব্যাংক। স্যার, আপনি বলবেন কি প্রক্রিয়ায় দেওয়া হয়েছে? কারণ আমি যেটা শুনেছি যে ডিপি নোটের এগেনস্টে দেওয়া হয়েছে, এবং ডিপি নোটের এগেনস্টে দেওয়া হলে 3 মাসের বা 90 দিনের জন্য দেওয়া হয়, কিন্তু তাদেরকে 6 মাসের জন্য দেওয়া হয়েছে। স্যার, এটা কিভাবে দেওয়া হয়েছে? আরেকটা প্রশ্ন হচ্ছে, স্যার, আপনি শুরুতে বলেছিলেন যে টাকা ছাপিয়ে দেওয়া হবে না। আপনি বারবার যখন গভর্নর ছিলেন না তখনও টাকা ছাপানো নিয়ে বারবার প্রশ্ন করেছিলেন। তো স্যার, এখন আপনি সেই জায়গা থেকে বলছেন সরে আসছেন, তাহলে কি স্যার এটা আপনার সেন্ট্রাল ব্যাংকের মিসম্যানেজমেন্ট বা অব্যবস্থাপনার পরিচয় দেয় কিনা?
আপনি শুরুতেই একটা বুঝে শুনে যদি কোনো ব্যবস্থা নেওয়া হতো স্যার না। একটু বলবেন। ধন্যবাদ। আমি বলি, মনিটারি পলিসিতে কি ম্যাটার করে? নেট টাকা কতখানি বাজারে আছে। আমি যদি 10 টাকা দিই আর 10 টাকা নিয়ে নিই বাজার থেকে, বাজারের কি তারল্যের সংখ্যা কি বাড়লো পরিমাণ, না কম, সে একই থাকলো? আমি যেটা বলেছি আপনি সেটা বোঝেন নাই। জিনিসটা হলো, আমরা এক হাতে দিচ্ছি তারল্য, অন্য হাতে আমরা তারল্যকে তুলে নেব বাজার থেকে, স্টেরিলাইজ করা, যেটা অর্থনীতির ভাষায় বলে। তো সেটা করার কারণে নেট কোনো চেঞ্জ হচ্ছে না, নেট মানি ক্রিয়েশন হবে না। সাময়িকভাবে হয়তো 5-7 দিন 10-15 দিন থাকতে পারে, কিন্তু আমরা আস্তে আস্তে এটাকে একদিকে যাচ্ছি, একদিকে আমরা তুলতে থাকবো। একটা পাইপ দিয়ে টাকা তারল্য ঢুকবে, মনে করেন একটা হাউসের মধ্যে পানি ঢুকছে, আর একটা পাইপ দিয়ে ঠিক সম পরিমাণ পানি বের হয়ে যাচ্ছে, তাহলে কি পানির লেভেলের কোনো পরিবর্তন হবে? হবে না। আমরা তো ওই পলিসিতে যাচ্ছি, এবং যে পলিসির কথা আমি আগেও বলেছি সেই পলিসিতেই আমরা থাকছি। আমার আলটিমেট লক্ষ্য কিন্তু মূল্যস্ফীতিকে কমানো, সেটাকে কম্প্রোমাইজ করাটা আমার কোনো মতেই উদ্দেশ্য নয়। অ্যাট দ্য সেম টাইম ডিপোজিটরদের স্বার্থ রক্ষা করাও আমার দায়িত্ব। অবস্থান কি চেঞ্জ করতে হবে না? হ্যাঁ, সাময়িকভাবে আমি যদি 7 দিন আগে টাকা চাপিয়ে 7 দিন পরে টাকাটা তুলে নেই, অসুবিধাটা কোথায়? আমি তো 2 কুলি রক্ষা করলাম, আমি আমার ডিপোজিটরের স্বার্থ রক্ষা করলাম, আমি আমার মনিটারি পলিসি ম্যানেজমেন্টকেও আমি ঠিক রাখলাম। এখানে কন্ট্রাডিকশনের কি আছে? হ্যাঁ, মানুষের মত অবস্থান কি পরিবর্তন হতে পারে না? অবশ্যই হতে পারে। আমি টাকা ছাপাবো না, এটা একটা স্টেটমেন্ট। আমি যেটা বলছি, অন এ নেট বেসিস আমি কিন্তু টাকা বাড়াচ্ছি না, আমি নতুন টাকা দিয়ে পুরো টাকা তুলে নিচ্ছি। জুবাইর হাসান, ফাইন্যান্সিয়াল এক্সেসিং। স্যার, আপনি স্যার যেহেতু বলছেন যে আপনারা একবার মানি করছেন আর আরেক পাশে আপনারা টাকাটা মোকাবিলা করছেন, তো স্যার এখন স্যার এই দিক দিয়ে আবার মনিটারি পলিসি আপনারা গাইড করেছেন, পলিসি রেট বাড়িয়ে দিয়েছেন কয়েক দফায়, এর মধ্যে আবার রেপো ফ্যাসিলিটি কমিয়ে দিয়েছেন, তো মার্কেটে যাতে মানি থাকাটা কম হয়, তো এটা হচ্ছে একটা স্ট্যান্ড। অন্য দিক থেকে আপনারা আবার ব্যাংকগুলোকে টাকা দিচ্ছেন। স্যার, ব্যাংকগুলোর যে উদ্দেশ্য ছিল আপনাদের মানি সাপ্লাই কমানোর জন্য, ব্যাংকগুলো যাতে করে ওদের ফান্ড ম্যানেজমেন্ট আরো এফিসিয়েন্টলি হয়, তো সেক্ষেত্রে স্যার এরকম ফান্ড যদি আপনি ইনজেক্ট করতে থাকেন না, কোনো কাজ করতে পারবে স্যার? হ্যাঁ, অবশ্যই পারবে। শুনেন, এই ব্যাংকগুলো তো যদি তাদের কাছে তারল্য না থাকে, তারা তো এমনিও ডিসফাংশনাল হয়ে যেত, তাই না? আমাকে মনে রাখতে হবে, বাংলাদেশের 61টা ব্যাংক, আমরা কতটুকু তার মধ্যে ডিল করছি? আমরা 6টা ব্যাংকের মধ্যে ডিল করছি, এটা 10 ভাগের 1 ভাগ। 90% অফ দ্য ব্যাংকস তো ওইভাবেই চলছে এবং চলবে। তাদের জন্য ওই 7 দিনে একবারই তারা রেপো পাবে। কেন সেটা? এটা মনিটারি পলিসির সাথে কোনো সম্পর্ক নয়। রাত দিনে একদিন রেপো করার পলিসিটা হচ্ছে যে তারা যেন তাদের লিকুইডিটি ম্যানেজমেন্ট রেসপন্সিবলি করে। সেন্ট্রাল ব্যাংক ঘন্টায় ঘন্টায় তাদেরকে দুধ খাইয়ে দিবে না, তাদেরকে তাদের ক্যাশ ম্যানেজমেন্ট ঠিক মতো করতে হবে, সেই দায়িত্ব তাদের। সেন্ট্রাল ব্যাংক সপ্তাহে একদিন তাদের সাথে ডিল করবে, আদান প্রদান। এটা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনালি 2 সপ্তাহে একদিন, 1 মাসে একদিন হয়। সেটা আমরা কমাতে কমাতে প্রত্যেক দিনের নিয়ে গেছিলাম, এটা থেকে আমরা সরে আসতেছি। আমরা বলছি যে তোমাদেরকে ইন্টারব্যাংক মার্কেটকে তোমরা ডেভেলপ করো, তোমার যখন টাকা দরকার হবে ইন্টারব্যাংক থেকে নেবে, সেন্ট্রাল ব্যাংকের কাছে আসবা না, বারে বারে কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হবে না, ম্যানেজ ইউর। সেই জন্য 7 দিন একদিন, এটার সাথে মনিটারি পলিসি কোনো সম্পর্ক না। ইট ইজ ক্যাশ ম্যানেজমেন্ট, ট্রেজারি ম্যানেজমেন্ট অ্যান্ড লিকুইডিটি ম্যানেজমেন্ট অফ দিস, মানে কমার্শিয়াল ব্যাংকগুলোর যাতে সেই দায়িত্বটা ঠিক মতো করে, সেই জন্য এটা করা হয়েছে। আমি ওবায়দুল্লাহ রনি, সমকাল পত্রিকা রিপোর্টার। স্যার, একটা বিষয় সেটি হলো যে আপনি একটি কথা বলেছেন যে বিশেষ করে এস আলমের অ্যাসেট বিক্রি করে ডিপোজিটারদের মানি ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে অ্যাসেট রিকভারির একটা পার্ট হিসাবে। স্যার, সাধারণভাবে যেটা দেখা যায় যে এই টাইপের লোকজনের অ্যাসেট মানুষ কিনতে চায় না। এর আগে দু একটা অভিজ্ঞতা ছিল এরকম ঘটেছে। আর সেহেতু স্যার এখনো অনেকটা প্রভাবশালী অবস্থানেই বহাল, তার অ্যাসেট আসলে কিভাবে বিক্রি করবেন আপনারা, বা এটা রিকভারিটা কিভাবে হবে, আপনাদের প্রসেসটা কি হবে স্যার যদি একটু বলেন। প্রসেসটা তো অ্যাজ পার ল আমাদের যেটা হয় সেটাই করতে হবে। অ্যাটাচ করতে হবে আগে প্রপার্টি। এটা তো কোনো ব্যক্তি স্পেসিফিক না, এটা তো আমাদের সবার জন্যই প্রযোজ্য। যে কোনো ডিফল্টার যদি হয় সেই ক্ষেত্রে প্রপার্টি অ্যাটাচমেন্ট এখানে কমন প্র্যাকটিস। ঠিক আইনগতভাবেই এটা করা হবে, এটা কোনো ব্যক্তি স্পেসিফিক না। উনার নাম বা আরেকটা নাম বসানো বা উঠানো সেটা কিছু আসে যায় না। যে কেউ ডিফল্ট করবে তার এগেনস্টে ব্যাংক শক্তভাবে একটা অবস্থান নেবে। হ্যাঁ, উইলফুল ডিফল্টার বিশেষ করে।
কোনো যদি কোম্পানি বিপদে পড়ে তাকে অবশ্যই উদ্ধার করবে ব্যাংক, তার পাশে দাঁড়াবে। ব্যাংকের একটা দায়িত্বও আছে। আমরাও মনে করি যে কোনো কোম্পানি যদি সাময়িকভাবে বিপর্যস্ত হয়, অর্থনৈতিক কোনো একটা কারণে ধাক্কা খেয়ে যায়, ব্যাংক যেন তার পাশে থাকে। এটা কিন্তু আমি সবসময় বলি এবং ব্যাংকগুলোকে উৎসাহ করে দেই যে আপনারা তাদের ছাড়বেন না, উদ্যোক্তাদের সাথে থাকুন, প্রকৃত উদ্যোক্তা। কিন্তু যারা উইলফুল ডিফল্টার, ধাপ্পাবাজ, তাদের সাথে কোনো কম্প্রোমাইজ করবেন না, কারণ সে টাকা পাবেন না। স্যার আমি রিজভিন আওয়াজ চ্যানেলের কাজ করি। স্যার আমার দুইটা কোশ্চেন। আমি হচ্ছে 5 লাখ টাকা বা 10 লাখ টাকার একটা চেক দিয়ে 5,000 6,000 টাকা পাই। আপনার এই আবেদনের পরে আপনার যে আশ্বস্ত করলেন, আমি কতটুকু আশ্বস্ত আসলে হব প্রকৃত পক্ষে? আর একটা কোশ্চেন স্যার, গত সপ্তাহে এই সপ্তাহে স্যার দেখলাম যে আপনার দুইজন ডিজি পদত্যাগের দাবিতে ফ্লোরে মিছিল মিটিং। স্যার এই মব জাস্টিস এই বিষয়গুলো প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সরকারের সবাই বলতেছে এই বিষয়গুলো এখন বন্ধ রাখতে। আপনার এখানে স্যার কয়েকদিন পরে আর এক গ্রুপ এসে বললো গভর্নরের পদত্যাগ চাই, আর একজনের পদত্যাগ চাই। এটা স্যার অ্যালাউ করছেন কেন? আমি তো অ্যালাউ করছি না। নষ্ট হয় কিনা স্যার? আমি তো ডিজিদের কাউকে দেখতেছি না স্যার। না, ডিজিরা সবাই আছেন, কিন্তু এখানে তাদের যার যার কাজে তারা ব্যস্ত আছেন। একজন যার রেসপন্সিবল এটা নিয়ে ডিল করছেন তিনি আসছেন এখানে। 2 নম্বর কথা হলো যে আমরা কোনো মব জাস্টিসে বিশ্বাস করি না। আমরা মনে করি, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি এখানে আমার স্বার্থ করার জন্য আসিনি। আমি যদি আমাকে কেউ চাপ দেয় আমি এই চাকরি ছেড়ে চলে যাব, কিন্তু আমি কম্প্রোমাইজ করবো না। আমি তাদেরকে বলছি 3rd ফ্লোরে যদি কেউ আসে 3 জনের বেশি আমি এটা বরদাস্ত করবো না, এবং তারা আসে নাই, সে সম্মান দেখিয়েছে। 3 জনই এসেছিল এবং তারা তাদের যা বলার আমার কাছে বলে গেছে, আমি শুনেছি। আমি যেটা ভালো সেটাই করব, আমি কারো চাপে করব না। স্যার যে আমি 10 লাখ টাকা চেক দিয়ে 6,000 হ্যাঁ, টাকা সেটা আপনারা রবিবারে যে আপনারা একটু দেখেন যে চিত্র চেঞ্জ হয় কিনা। তবে আপনারা কিন্তু এটাও আমি বলবো যে অযথা যেন 100 কোটি টাকা তুলতে না যায়, সেটা কিন্তু আমরা দেব না। আমি আদনান বণিক বার্তায় কাজ করি। স্যার আপনি এখানে দায়িত্ব নেওয়ার আগে এবং দায়িত্ব নেওয়ার পরে বহুবার বলছেন যে বাংলাদেশের ব্যাংকিং খাত যে আজকের অবস্থানে আসছে সেই অবস্থার জন্য বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা তথা বাংলাদেশ ব্যাংক সবচেয়ে বেশি দায়ী। আমরা স্যার একটু আগে আপনি যেটা বলছিলেন যে আপনি বলছেন যে এখানে কোনো মবকে আপনি ইয়া দিবেন না, কিন্তু বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের ব্যাংকের মানে সরকার এখন পর্যন্ত অনেক ব্যক্তিকে অপরাধের সঙ্গে যুক্ত অনেক সচিবকে অব্যাহতি দিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীগুলো দিয়েছে, কিন্তু বাংলাদেশ ব্যাংকে আমরা কাউকে দেখলাম না এখন পর্যন্ত যে বিভিন্ন ব্যাংকে যারা অডিট করতে গিয়ে ফাইল আটকায় টাকা আত্মসাৎ করেছে, গাড়ি নিয়েছে, কোর্ট নিয়েছে, বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস নিয়েছে, তাদের কারো বিরুদ্ধে এখন পর্যন্ত শাস্তির ব্যবস্থা নিতে। আমরা স্যার ইতিমধ্যে গত 1 সপ্তাহে আমার কাছে এরকম একাধিক অভিযোগ এসেছে যে ব্যাংকগুলোতে অডিট চলছে, সেই ব্যাংকগুলোর গ্রাহকদের সঙ্গে নেগোশিয়েট করছে বাংলাদেশ ব্যাংকের অডিট টিমের কেউ এবং সেটি অনৈতিকভাবে তাদের কাছে থেকে টাকা আদায় করতেছে। তো তাহলে স্যার বাংলাদেশ ব্যাংকে আপনার মতো মানুষ দায়িত্ব নেওয়ার পরও যদি একই প্রক্রিয়া চলতে থাকে তাহলে এবং আপনি এখন আবার টাকা দিচ্ছেন, তার মানে তো এই টাকাটা বাংলাদেশ ব্যাংক থেকে যাচ্ছে যেটা, সেটাও আবার মানে দুর্নীতির কাজে ব্যবহার হবে অনেক ক্ষেত্রে। স্যার এই বিষয়ে আপনার কি বক্তব্য জানতে চাচ্ছি। আমি এটুকুই বলবো, যদি আপনার কোনো স্পেসিফিক অভিযোগ থাকে এখনই দেন আমার কাছে, আমরা এটা ইনভেস্টিগেট করব এবং যথাযথ ব্যবস্থা নেব। আই ক্যান গ্যারান্টি দ্যাট। কিন্তু এই মানে অযৌক্তিক কোনো স্টেটমেন্ট করতে হবে না, আমাকে স্পেসিফিক অ্যালিগেশন আপনাকে নিয়ে আসতে হবে। আমাকে এক্ষুনি দেন, আই উইল অ্যাক্ট অন ইট। আমি তদন্ত করব এবং দেখব, কিন্তু জেনারেলাইজ স্টেটমেন্ট না করাটাই ভালো। আমি একটা জিনিস মনে করি, আমি নিজে সৎ, আমি আশা করব যে যে জিনিসটা হয় না আগে যেটা ছিল, একটা মাউসুতিং এর একটা কোটেশন আছে যে মাছ পচে মাথা থেকে। আমরা যে মাথাটা ঠিক করতে পারি মাছকে ঠিক করা যায়। তো আমরা চেষ্টা করব সেইভাবেই। আমি যদি আজকে সরকার সব জায়গাতেই যদি ধরি, 15 বছরের সব কিছুকে কি আপনি উঠাইতে পারবেন? পারবেন না। 15 বছরে যারা চাকরিতে ঢুকছে, যেভাবেই ঢুকুক না কেন, তাদের কি সব অপসারণ করতে পারবেন বা চাইবেন? পারবেনও না, চাওয়া উচিত নয়। তাদেরকে সঠিক পথে নেওয়াটাই হচ্ছে আমাদের দায়িত্ব। লিডারশিপ তো সেখানেই। আমি যদি তারপরেও অনিয়ম ঘটে আমাকে দৃষ্টি আকর্ষণ করান, আমাকে একটু অভিযোগগুলোকে একটু স্পেসিফিক নেচারে দেন, যেটাকে তদন্ত করা যায়, আমরা অবশ্যই কঠোরভাবে ব্যবস্থা নেব। কোনো ধরনের সহ্য করা হবে না।
স্যার আপনি আমাদের কাছে অভিযোগ যাচ্ছেন, আপনি নিজেও একাধিকবার বলেছেন যে এই যে অনিয়ম অব্যবস্থাপনা তার পিছনে যে ভাইয়া যেটা বললো যে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, আপনারও কি স্যার এই দায় নাই স্যার যে বিগত দিনগুলোতে কি অনিয়ম হয়েছে, কিভাবে অনিয়ম হয়েছে? দেখুন, আমি একটা কথা বলি, সেইগুলো আমি ওইটা করতে যেয়ে যদি বিশৃঙ্খলা আরো বাড়িয়ে ফেলি, লাভ হবে? শুনুন, সামনের দিকে তাকান, পেছন দিকে সবসময় তাকাবেন না। সামনের দিকে তাকান, ভালো হতে দেন মানুষকে, ভুল করে থাকলেও সে যদি শুদ্ধ হয়, আমি সেটাই চাই। তারপরেও যদি সে খারাপ কাজ করে, শাস্তি অবশ্যই পেতে হবে, কিন্তু লেটস মুভ ফরওয়ার্ড। আমি যদি এখন এই কম্বল বাঁচতে যাই, কম্বলের লোম বাঁচতে যাই, কম্বল তো উধাও হয়ে যাবে, ঠক বাঁচতে গা উধা, গা উজার, লোম বাঁচতে কম্বল নাই, তাই হয়ে যাবে। দরকার তো নাই, সামনের দিকে তাকাই, রুলস অফ গেমস ঠিক করে দিই, দেখা যাক ঠিক হয় কিনা। পরবর্তীতে যদি অ্যালিগেশন আপনাদের থাকে নিয়ে আসেন, আমরা অবশ্যই কঠোরভাবে সেটাকে পর্যালোচনা করব। স্যার এটা আমরা এইভাবে বলতে পারি কিনা যে আপনি অতীতের এই ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের অতীতের যারা অনিয়ম করেছে তাদের একরকম সাধারণ না, আমি কিছুই বলছি না। আপনারা যদি অ্যালিগেশন নিয়ে, স্পেসিফিক অ্যালিগেশন নিয়ে আসেন, আমরা তদন্ত করব। হ্যাঁ, আপনারা নিয়ে আসেন, আপনারা জেনারেলাইজ কথা বলবেন না প্লিজ। স্পেসিফিক অ্যালিগেশন নিয়ে বলেন যে এই জিনিসগুলো ঘটানো হয়েছে, এইগুলো না। আমি কি অ্যালিগেশন না পেলে আমি তদন্ত করতে যাব না নিজের থেকে। অনেক চিঠি আপনাকে দেওয়া হয়েছে কর্মকর্তাদের পক্ষ থেকে, সেটার আপনি তদন্ত করেন। শুনুন, এখানে দলাদলি আছে, সেটাও আমরা জানি। আমি ওই দলাদলির মধ্যে আমি পড়বো না, আমি ওইটার ঊর্ধ্বে রাখবো আমার ইনস্টিটিউশন। আমি তাদেরকে বলেছি নীল, হলুদ, সবুজ, লাল এগুলো বাদ দেন, আপনারা নিজের পায়ে দাঁড়ান। আপনি প্রধান সভাপতি হতে চান, আপনি নিজের নামে সভাপতি হন। লাল নীল দল ঘোষণা করার কোনো দরকার আমি মনে করি না, এবং এগুলোকে আমি পরিহার করার চেষ্টা করবো আগামীতে, যে এগুলো বাদ দিয়ে ব্যক্তি হিসাবে, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা হিসাবে আপনারা প্রতিনিধিত্ব করেন, আপনারা ওই লাল নীল দলের প্রতিনিধিত্ব করতে চান না। আমি এসব আর বেশি আলাপ করবো না। এটা ইট ইজ গোয়িং বিয়ন্ড আমাদের পারপাস ছিল এটা। এই বিষয়ে প্রস্তুত করেন। আমি একটু বলতে চাই, চেয়ারম্যান সাহেবদের কাছে কিছু শুনবেন কিনা বলেন। আমাকে বলতে দেন, এখন যেহেতু ব্যাংক সংস্কার চলছে স্যার, সিবিআর বিষয়টা আমি বলছি যে হ্যাঁ, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে অতীতে সিবিআর যা করেছে, হ্যাঁ মানে যা করেছে তারা, এখনো সে যখন একটা মানে পরিবর্তন আসলো, আরেকটা গ্রুপ কিন্তু চলে আসতেছে স্যার। আমার প্রশ্ন হচ্ছে স্যার, এই যে রূপালী ব্যাংকের মতো একটা জায়গায় সাংবাদিক আটকিয়ে সমস্ত সিবিআই নেতারা নির্যাতন পর্যন্ত করেছে, তো প্রশ্ন হচ্ছে স্যার, এই যে একটা দল যাচ্ছে, আরেকটা দল সিবিএ আসতেছে, ব্যাংক দখল করছে, এমডিএ কাজ করতে দিচ্ছে না, ম্যানেজমেন্টকে কাজ করতে দিচ্ছে না, তারাই সিদ্ধান্ত নিচ্ছে কোন লোন, কোন ফাইল পাস হবে, কোন ফাইল পাস হবে না। এটা স্যার আপনি ভালো করে বোঝেন, কমিশনের একটা বিষয় থাকে। তো প্রশ্ন হচ্ছে স্যার, এই যে ব্যাংক সংস্কার হচ্ছে, এই সংস্কার মধ্যে কি স্যার এই যে সিবিএর বিষয়টাকে আপনারা মাথায় রাখবেন কিনা? থ্যাংক ইউ। দেখুন, প্রথমত এটা হচ্ছে সরকারি সিদ্ধান্ত একটা বড়, এখানে আমি কোনো স্টেটমেন্ট এটা নিয়ে করব না। 2 নম্বর হচ্ছে সরকারি ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের আওতাধীন নয় বহুলাংশে। আমরা শুধু ইন্সপেকশন সুপারভিশনের কাজটুকুই করি। এখানের প্রশাসন ইত্যাদি সবই হচ্ছে সরকারের, ফাইন্যান্স মিনিস্ট্রির আন্ডারে। এখানে একটা যেটাকে বলি ডুয়াল নীতি আছে, সেটা এখনো কার্যকর। সেটা আমরা বলছি সরকারকে, আমরা আগামীতেও বলবো যে এখানে সংস্কার প্রয়োজন আছে। পুরো কর্তৃত্বটাই বাংলাদেশ ব্যাংকের হাতেই চলে আসা উচিত এবং সেইভাবেই চলা উচিত আগামীতে। তো সেটা একটা পলিটিক্যাল ডিসিশন। এটা আমার পক্ষে এটার বিষয়ে কিছু বলাটা সমীচীন নয়। আপনারা অন্য বিষয়ে এখন আলাপ করেন, যদি কিছু বলতে চান। আমাদের এখানে চেয়ারম্যান সাহেবরা আছেন, ওনারা করতে পারে এক ব্যাংক আরেক ব্যাংকে অ্যাকুইজিশন, লিকুইডেশন, এগুলো সবই ভায়াবল লিগ্যাল ব্যাংকিং প্র্যাকটিসেস। সময় বুঝে কেন্দ্রীয় ব্যাংক এবং ট্রেজারি, পৃথিবীর সব দেশে কেন্দ্রীয় ব্যাংক এবং ট্রেজারি মানে ফাইন্যান্স মিনিস্ট্রি একসাথে বসে যখন এই ধরনের সিচুয়েশন উদ্ভব হয়, তখন তারা একটা স্ট্র্যাটেজি ঠিক করে সেটাকে সেইভাবে সলভ করে। তো আমরা সামনের দিকে আমাদেরও আরও অনেক কিছু সিদ্ধান্ত যেতে হবে, আমরা সেগুলো নেব যখন সময় আসবে। আমাদের আইনগত কাঠামো তৈরি করা হচ্ছে সেই ব্যাপারে। আমাদের একদিকে আমরা রেগুলেশন, এনফোর্সমেন্ট এগুলোকে শক্তিশালী করব, অন্যদিকে আমরা দুর্বল ব্যাংকগুলোকে রিক্যাপিটালাইজ করব, অথবা
বিভিন্নভাবে তাদেরকে শক্তিশালী করার চেষ্টা করব। বাংলা সার্বিক লক্ষ্যটা একটাই, আমাদের ব্যাংকিং খাত একটা উন্নততর একটা শক্তিশালী অবস্থানে যেতে পারবে, সেটাই আমাদের লক্ষ্য। কিভাবে যাব সেটা আমরা দেখব। আমরা সেই বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা রাখি, আমরা ইন্টারন্যাশনাল এক্সপার্টদেরও ওপিনিয়ন নেব, তাদের অভিজ্ঞতা আমরা জানি, আমরা শুনছি, আমরা সেগুলো আমলে নেব, নিয়ে যেটা আমাদের জন্য সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি আমরা মনে করি সেটাই আমরা অ্যাডাপ্ট করব। আমি মনে করি যে জনগণের আস্থা থাকা উচিত আমাদের উপর, আমরা জনগণের জন্য যেটা সবচেয়ে ভালো সেই সলিউশনটাই করব, এবং সেটাই হয়তো হয়তো 2-3 বছর 2-1 বছর লাগতে পারে, যাই লাগুক না কেন, দ্যাট ইজ আওয়ার আলটিমেট অবজেক্টিভ, এবং সেটা আমরা হাসিল করবো ইনশাল্লাহ। আজকের মতো শেষ করি। আপনারা 22,500 কোটি টাকা দিয়েছেন, এমন কি কোনো সিদ্ধান্ত নিয়ে কিংবা ব্যাংকগুলো জানিয়েছে কত টাকা দিলে আসলে তারা সবাই? আমি যেটা বলছি যে আমাদের লক্ষ্য হচ্ছে গ্রাহকের স্বার্থ রক্ষা করার জন্য যা পরিমাণ সামর্থ্য সহযোগিতার দরকার আমরা করব, এর বাইরে আর কিছু বলবো না। Thank you. একটা প্রশ্ন ছিল, আজকে একটা মিটিং এর বিষয় স্যার, ভারতের রাষ্ট্রদূত আপনার সাথে দেখা করতে আসছে, আপনিও এই সপ্তাহে একটি সেখানে সেমিনার অংশগ্রহণ করে আসছেন, স্যার বিশেষ কোনো কারণ ছিল কিনা আজকে ভারতের? না, কোনো কারণ নাই। ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যাংকের 90 বার্ষিকী 90 মানে বছরের পূর্তি উপলক্ষে একটা উৎসব, তারা একটা সেমিনার অর্গানাইজ করেছিলেন, সেখানে আমরা গিয়েছিলাম। 2 দিনের প্রোগ্রাম ছিল, পৃথিবীর প্রায় 15-20টা দেশ থেকে সেন্ট্রাল ব্যাংকাররা এসেছিলেন। তো এখানে খুব ভালো অনুষ্ঠান ছিল, সেটা আমরা করে এসেছি, এবং উই লার্নড এ লট অলসো। আর আজকে উনি এসেছিলেন, এটা অনেকদিন আগে থেকে স্কেডিউল করা ছিল। উনি এসছেন সৌজন্য সাক্ষাৎকার, আমরা আমাদের দ্বিপাক্ষিক ফাইন্যান্সিয়াল ইস্যুস, সেন্ট্রাল ব্যাংক টু সেন্ট্রাল ব্যাংক ইস্যুস, বাংলাদেশের ট্রেড ইস্যুস, আমাদের কিছু পেমেন্ট ইস্যুস আছে, এগুলো নিয়ে আমরা আলাপ করেছি। তো এটা স্বাভাবিক একটা এক্সচেঞ্জ, যেটা অন্যান্য রাষ্ট্রদূতরা আসলেও করেন, আমেরিকানরা আসলেও তারাও তাদের পেমেন্টস ইস্যু নিয়ে আসেন, যে আমাদের কিছু পাওনা আছে এখানে সেখানে, সেটা আমাদেরকে দিয়ে যান, আমরা সেটাকে দেখার জন্য বলি যে আমরা এটা দেখবো এবং সেটাকে আমরা সলভ করার চেষ্টা করবো। কারণ প্রত্যেকটা ট্রেডিং পার্টনার আমাদের ভ্যালুয়েবল পার্টনার, তাদেরকে নিয়েই আমাদের বাণিজ্য করতে হবে, বিশ্ব বাণিজ্যে থাকতে হবে। ভারত হচ্ছে সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার, 2 নম্বর ট্রেডিং পার্টনার আমাদের। অলিখিতভাবে ট্রেড ধরলে এটা 1 নম্বর। কাজে ভারতের সাথে আমাদের পেমেন্টস রিলেশনটা, পেমেন্টস মানে আমি মান আনছি টাকা দেই নাই, এই সিচুয়েশনটা তো রাখা যাবে না, এটাকে আমাকে সলভ করতেই হবে। অন্যান্য দেশের সাথেও তাই, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কথাই বলি, চীনের কথা বলি, সব রাষ্ট্রদূতরা কিন্তু ওই জিনিসটাই নিয়ে আসেন, এবং আদার থিংস। তো সেই সব বিষয়ে আলোচনা হয়েছে, কিভাবে আমাদের ট্রেড বাড়ানো যায়, বিদ্যুতের যে কন্ট্রাক্টুয়াল ইস্যুস, এগুলো নিয়েও আলোচনা হয়েছে, এগুলো কিভাবে সলভ করা যায় এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এটাও বলেছি যে আমাদেরকে মানে আমরা বাংলাদেশ ভারত রিলেশনশিপ হচ্ছে স্ট্র্যাটেজিক রিলেশনশিপ, ইট ইজ নট পার্সন অর পার্টি স্পেসিফিক। আমাদের এই রিলেশনশিপ ইজ কনস্ট্যান্ট, এখানে যেন সেইভাবে ভারত সরকার এবং আমাদের সরকার, আমরা দুজনই সেইভাবে আমরা দেখব, তাহলেই এই সম্পর্কটা থাকবে। এবং পিপল টু পিপল রিলেশনশিপ ইত্যাদি, ভিসা, এই ইস্যুগুলো যাতে তাড়াতাড়ি রেস্টোর হয় সেটাও আমি উল্লেখ করেছি, যে এটা যেহেতু কিছু ভিসা অফিসে অ্যাটাক করা হয়েছিল ইত্যাদি কারণে, ওনারা বললেন যে ওনারা এটাকে টেম্পোরারি সাসপেন্ড করেছেন, কিন্তু একটু স্বাভাবিক অবস্থা ফিরে আসলেই ভিসা ব্যবস্থা আবার ওনারা চালু করে দিবেন। কারণ এখানে প্রায় প্রতিদিন 5-7 হাজার ভিসা ইস্যু করতে হয়, এটা বড় একটা কার্যক্রম, সেখানে ঝামেলা হতেই পারে, সেই জন্য তারা একটু শঙ্কিত। তো আমরা সেটা বুঝি। তো যাই হোক, আমরা আশা করব দ্রুত অবস্থা স্বাভাবিক হয়ে গেলে আবার ভিসা সিস্টেমটাও হয়তো চালু করে দিবেন তারা, সেই আশ্বাস তারা দিয়েছেন। এটুকুই। থ্যাংক ইউ।